জিরাট ও পাটুলি। সংস্কৃত, দ্রাবিড় বা অস্ট্রিক কোনো ভাষা থেকেই জিরাট নামের উৎপত্তি হয়েছে বলে মনে হয় না। জিরাট মুসলমানি নাম। কথাটা জিরায়ত অর্থ হল আবাদি জমি বা ফসল ক্ষেত। জিরায়ত এবং জিরাত থেকে জিরাট নামটি প্রচলিত হয়েছে। নাম শুনেই বোঝা যায় খুব বেশি প্রাচীন গ্রাম নয় জিরাট। গঙ্গা তীরবর্তী বনজঙ্গল হাসিল করে মুসলমান আমলের গোড়ার দিকে ব্র্যাকেটে পাঠান যুগে ব্র্যাকেট ক্লোজড গ্রামের পত্তন হয়েছে। এই জঙ্গল থেকে জনপদে পরিণতির ইতিহাস 400-500 বছরের ইতিহাস। পূবে ও পশ্চিমে গঙ্গার দোদুল্যমান গতি পরিবর্তনের ফলে জিরাটের ভাঙা গড়া হয়েছে একাধিকবার। এখন গঙ্গা জিরাট থেকে দূরে পূর্বাভিমুখী। জিরাটের যা কিছু ঐতিহাসিক কাহিনী তা কয়েকটি প্রাচীন পরিবারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তার মধ্যে জিরাটের চক্রবর্তী ব্র্যাকেটে কাঞ্জিলাল ব্র্যাকেট ক্লোজড পরিবার, গঙ্গাবংশীয় গোস্বামী পরিবার, মুখোপাধ্যায় পরিবার ব্র্যাকেটে স্বনামধন্য আশুতোষ মুখোপাধ্যায়ের পূর্বপুরুষরা ব্র্যাকেট ক্লোজড, নাগ পরিবার প্রভৃতি অন্যতম। পারিবারিক পরিচয় থেকেই বোঝা যায় রাঢ়ীয় ব্রাহ্মণদের শাক্ত সাধনার ধারার সঙ্গে গঙ্গাবংশীয় গোস্বামীদের বৈষ্ণব সাধনার ধারার সংঘাত ও সমন্বয় হয়েছে জিরাট গ্রামে, এবং আজও এই দুই প্রাচীন সংস্কৃতি ধারার স্রোত অক্ষুণ্ণ রয়েছে সেখানে। কেলেগড় বা কালীগড় গ্রামের নাম বলাগড় প্রসঙ্গে উল্লেখ করেছি। এই স্থানে সিদ্ধেশ্বরী কালী প্রতিষ্ঠিত। কালীর গড় বলে নাম কালীগড় কেলেগড়। শোনা যায় গঙ্গা তীরের জঙ্গলে হুগলির বিখ্যাত কোনো ডাকাতের দল এই কালী প্রতিষ্ঠা করেছিল। অধিকারী বংশের পূর্বপুরুষরা কালীর পূজারী ছিলেন। বর্তমানে তাঁদেরই দৌহিত্র বংশের চট্টোপাধ্যায়েরা পূজারী সেবায়েত। দেবীস্থানের সামনে একটি শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, মহাকাল ভৈরব বলে কথিত। স্থানটিকে উপপীঠও বলা হয় এবং নাম বলয়োপপীঠ। পীঠমালায় পীঠ ও উপপীঠের মধ্যে এর নাম পাওয়া যায় না। মনে হয় পরে এই মহাকাল ভৈরব ও সিদ্ধেশ্বরীর স্থান উপপীঠ বলে জনপ্রিয় হয়েছে। চক্রবর্তী বংশের পূর্বপুরুষ যিনি জিরাট গ্রামে এসে প্রথম বসতি স্থাপন করেন তার নাম পণ্ডিত অভয়রাম সার্বভৌম। গঙ্গাবংশীয় গোস্বামীদের পূর্বপুরুষ রামকানাই গোস্বামী জিরাটে আসেন অভয়রামের সঙ্গে একসঙ্গে এবং একই সময়ে। উভয়েরই আদি নিবাস যশোহর জেলায়। শোনা যায় অভয়রামের পিতা পণ্ডিত রামেশ্বর বিদ্যারত্ন ত্রিবেণীর একটি চতুষ্পাঠীতে অধ্যাপনা করতেন। অভয়রাম পিতার সঙ্গে ছেলেবেলা থেকেই টুলে পড়তে যেতেন। ত্রিবেণীতে অধ্যাপনাকালে রামেশ্বর জিরাটের পাশে পাঁচপাড়া গ্রামে কিছুদিন অবস্থান করেন। সেই সময় জিরাটের সঙ্গে তাঁদের পরিচয়। অভয়রাম ন্যায়শাস্ত্র ও ব্যবহার শাস্ত্রে বিশেষ পণ্ডিত ছিলেন। রামকানাই গোস্বামী সহ অভয়রাম যখন জিরাটে বসবাসের জন্য আসেন তখন উভয়েরই বয়স প্রায় 70 বছর। আনুমানিক 300 বছর আগেকার, অর্থাৎ সপ্তদশ শতাব্দীর মাঝামাঝির কথা। চক্রবর্তীরা ষোড়শ শতাব্দীর মাঝামাঝি অভয়রামের কাল নির্ণয় করতে চান, কিন্তু অভয়রাম থেকে ফকিরচাঁদ চক্রবর্তী হলেন অধস্তন চতুর্থ পুরুষ। ফকিরচাঁদ 1850 খ্রিস্টাব্দে প্রায় 90 বছর বয়সে মারা যান। সুতরাং তাঁর কাল আনুমানিক 1760 থেকে 1850 সাল পর্যন্ত ধরা যায়। তার আগে 30 বছর করে পুরুষ গণনা করলেও অভয়রামের ব্র্যাকেটে অভয়রাম, শ্রীকৃষ্ণ, বিষ্ণুরাম, রামচরণ, ফকিরচাঁদ ব্র্যাকেট ক্লোজড কাল 1630-40 এর আগে হয় না। যাই হোক, অভয়রাম ও রামকানাই দুই অভিন্ন হৃদয় বন্ধু জিরাটে এসে
কালীগড়ের সিদ্ধেশ্বরী কালীর পূজারী কাশীনাথ অধিকারী দুই কন্যাকে দুজন বিবাহ করে বৃদ্ধ বয়সে সংসার পেতে বসলেন। নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গাদেবীর বংশধর রামকানাই গোস্বামী গোঁড়া বৈষ্ণব এবং রাড়ীয় কুলীন ব্রাহ্মণ পণ্ডিত অভয়রাম সার্বভৌম ঘোর তান্ত্রিক। দুই বৃদ্ধ ভাইরা ভাই দুই ভিন্নমুখী সাধনাধারার প্রবর্তন করলেন জিরাট গ্রামে। অভয়রাম নিজের বসতবাটিতে মৃন্ময়ী কালী এবং রামকানাই গোস্বামী তাঁর বসতবাটিতে রাধা গোপীনাথ বিগ্রহ স্থাপন করলেন। জিরাটের বুড়ো শিব, মহাকাল ভৈরব ও সিদ্ধেশ্বরী কালীর পরে এই মৃন্ময়ী কালী ও রাধা গোপীনাথ জিউ জিরাটের প্রাচীন বিগ্রহাদির মধ্যে অন্যতম। মৃন্ময়ী দেবীর ইটের মন্দির ও মণ্ডপ অভয়রামের পুত্র শ্রীকৃষ্ণ ও পৌত্র মুকুন্দরাম নির্মাণ করেন। গোপীনাথ জিউয়ের মন্দির ও মণ্ডপ রামকানাই গোস্বামীর অন্যতম প্রধান শিষ্য সুবর্ণ বণিক সম্প্রদায়ের ধনিক ভক্ত মাধব দত্ত নির্মাণ করে দেন এবং তাঁর সেবার জন্য প্রচুর সম্পত্তি দান করেন। অভয়রাম বীরাচারী তান্ত্রিক ছিলেন এবং পঞ্চমুণ্ডের আসনে শক্তি সাধনা করতেন। তার পুত্র শ্রীকৃষ্ণ বাদশাহের কাছ থেকে চক্রবর্তী উপাধি পান। অভয়রামের পৌত্র মুকুন্দরাম পরে পাষাণময়ী কালী প্রতিষ্ঠা করেন। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকেই দেখা যায় চক্রবর্তী পরিবারের বংশধররা হুগলি অঞ্চলের পর্তুগিজ, ডাচ ও ইংরেজ বণিকদের ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন। হুগলির এই অঞ্চলের প্রায় সমস্ত গ্রামের বর্ধিষ্ণু পরিবারের এটা একটা অন্যতম বিশেষত্ব দেখা যায়। অভয়রামের পৌত্র মুকুন্দরাম হুগলির ইংরেজ কুঠিয়াল ও ইন্টারলোপারদের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করতেন এবং দালালি বা কমিশন এজেন্টের কাজ করে তিনি যথেষ্ট অর্থ উপার্জন করেন। অভয়রামের পৌত্র বিষ্ণুরাম সার্বভৌমের শাখায় ফকিরচাঁদ চক্রবর্তী ও মথুরা মোহন চক্রবর্তী এই কাজে বিশেষ প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। ফকিরচাঁদ ছিলেন বিখ্যাত দসুজা কোম্পানির বেনিয়ান। দসুজা কোম্পানির কাঁচের পুঁতি, ঝাড়লণ্ঠন ইত্যাদির বড় ব্যবসা ছিল। ফকিরচাঁদ এই কোম্পানির বেনিয়ান হয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন এবং তদানীন্তন কলকাতার বাঙালি ধনিক সমাজেও বিশেষ প্রভাব বিস্তার করেন। ইঞ্জিনিয়ার সিমস সাহেবের কলকাতা সার্ভে রিপোর্টে ব্র্যাকেটে রিপোর্ট অন দ্য সার্ভে অফ ক্যালকাটা বাই F.W. সিমস 1851 ব্র্যাকেট ক্লোজড উত্তর কলকাতার ব্র্যাকেটে গরানহাটার কাছে ব্র্যাকেট ক্লোজড ফকির চক্রবর্তী লেনের উল্লেখ আছে। 1850 সালে সার্ভে করা হয় এবং 1851 সালে রিপোর্ট প্রকাশিত হয়। ফকিরচাঁদ 1850 সালে মারা যান। মনে হয় তার জীবদ্দশাতেই কলকাতায় তার নামে রাস্তা হয়েছিল। কলকাতায় বাড়ি ছাড়াও জিরাট গ্রামে এই সময় ফকিরচাঁদ বিরাট প্রাসাদতুল্য বাসভবন নির্মাণ করেন এবং দুর্গোৎসবের জন্য চণ্ডী মণ্ডপাদি তৈরি করেন। সেই মণ্ডপের ভগ্নাবশেষ আজও আছে এবং সেখানে প্রায় 150 বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। চক্রবর্তীদের পুষ্করিণীর বাঁধা ঘাটের পাশে ফকিরচাঁদ প্রতিষ্ঠিত দুটি শিব মন্দির আছে। মন্দিরের গায়ে লেখা আছে বিপ্র ফকির চন্দ্রেন কৃতং শ্রী শিব মন্দিরম, শকাব্দ 1763-1248 সাল। ফকিরচাঁদের পুত্র প্যারিমোহনও পরে উক্ত দসুজা কোম্পানির মুৎসুদ্দিগিরি করেন। বেঙ্গল ডাইরেক্টরি অ্যান্ড অ্যানুয়াল রেজিস্টারে সেকালের বাঙালি বেনিয়ান ও মুৎসুদ্দিদের নামের তালিকা পাওয়া যায় এবং কোন কোন কোম্পানির সঙ্গে তাঁরা বাণিজ্যে লিপ্ত ছিলেন তারও বিবরণ জানা যায়। 1858 সালের রেজিস্টারে দেখা যায় যে টমাস দসুজা অ্যান্ড কোম্পানির বেনিয়ান হিসাবে মথুরা মোহন চক্রবর্তীর নাম আছে। ব্র্যাকেটে পৃষ্ঠা 23-24 ব্র্যাকেট ক্লোজড। মথুরা মোহন ফকিরচাঁদের দ্বিতীয় পুত্র। মনে হয় পিতার মৃত্যুর পর তিনি দসুজা কোম্পানির প্রধান বেনিয়ানের পদে বহাল হয়েছিলেন।
পরবর্তীকালে চক্রবর্তী বংশের বিভিন্ন শাখায় অনেকে বড় বড় সরকারি চাকুরি করে বিত্তশালী হন। বিদেশি বণিকদের মধ্যবর্তিতার ধারা অবাধ স্বাধীন বাণিজ্যের পথে পরিচালিত না হয়ে ক্রমে নিরাপদ চাকুরি জীবনে পর্যবসিত হয়। বাঙালি মধ্যবিত্ত সমাজের ঐতিহাসিক বিধিলিপির খণ্ডন জিরাটের চক্রবর্তীরাও করতে পারেননি। স্বনামধন্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৈতৃক বাস জিরাট গ্রামে। এই বংশের আদিবাস হুগলি জেলার দিকসুই গ্রামে। মুখোপাধ্যায় বংশের পূর্বপুরুষ বলরাম ন্যায়ালঙ্কার এই গ্রামের বাসিন্দা ছিলেন। তার 3 পুত্র হরেকৃষ্ণ, রামজয় ও রামচন্দ্র। রামজয় জিরাটের গোস্বামী বংশের কন্যা বিবাহ করেন এবং তার পুত্র বিশ্বনাথ পিতার মৃত্যুর পর জিরাটের মাতুলালয়ে মায়ের সঙ্গে চলে আসেন। তারপর জিরাটেরই গোস্বামীদের দৌহিত্র সন্তান বিশ্বনাথ স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করেন। বিশ্বনাথ হলেন স্যার আশুতোষের পিতামহ। বিশ্বনাথের 4 পুত্র, দুর্গাপ্রসাদ ব্র্যাকেটে 1832 ব্র্যাকেট ক্লোজড, হরিপ্রসাদ, গঙ্গাপ্রসাদ ব্র্যাকেটে 1836 ব্র্যাকেট ক্লোজড ও রাধিকা প্রসাদ। দুর্গাপ্রসাদ ও আশুতোষের পিতা গঙ্গাপ্রসাদ বলাগড় হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। স্যার আশুতোষের জীবন কলকাতা শহরে কাটলেও তিনি বাল্যকালে একাধিকবার জিরাটে গেছেন ও বাস করেছেন। কন্যা কমলার বিধবা বিবাহের সময় জিরাটের কুলীন ব্রাহ্মণরা তাঁর সঙ্গে সহযোগিতা না করায় তিনি পরবর্তীকালে জিরাটের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। স্যার আশুতোষের পৈতৃক বসতবাড়ি দীর্ঘকাল পরিত্যক্ত অবস্থায় জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছিল জিরাটে। সম্প্রতি সেটি উদ্ধার করে সংস্কার করা হয়েছে এবং সেখানে আশুতোষ স্মৃতি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। কবি দেবেন্দ্রনাথ সেনের পিতৃভূমিও জিরাট গ্রামে। 1855 সালে দেবেন্দ্রনাথের জন্ম হয়। বলাগড় হাই স্কুল থেকে দেবেন্দ্রনাথও প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে বিহার ও যুক্তপ্রদেশের নানা স্থানে ওকালতি করেন। শেষ জীবনে দেবেন্দ্রনাথ অন্ধ হয়ে যান। অশোকগুচ্ছ, পারিজাতগুচ্ছ প্রভৃতি এর কাব্যগ্রন্থ বিশেষ পরিচিত। সাহিত্যসেবী শ্রী চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়েরও বাস জিরাট গ্রামে। জিরাটের গ্রাম্য উৎসবের মধ্যে চৈত্র মাসে বুড়ো শিবের গাজন এবং পয়লা বৈশাখের সং ও অভিনয় সহ শোভাযাত্রা বিশেষ উল্লেখযোগ্য। শেষোক্ত উৎসবটি এখন লোপ পেয়ে গেছে। গ্রামের প্রাচীনদের মুখে এই নববর্ষ উৎসবের যে বর্ণনা শুনেছি তা বিশেষ প্রণিধানযোগ্য বলে মনে হয়। পয়লা বৈশাখ বিকালে গ্রামের ডোম, দুলে প্রভৃতি সম্প্রদায়ের যুবকরা খড়িমাটি, ভূষকালি, সিঁদুর, গেরিমাটি ইত্যাদি রং গায়ে লেপে বিচিত্র বেশভূষায় সংসেজে গ্রাম প্রদক্ষিণ করত। শোভাযাত্রা করে গ্রাম প্রদক্ষিণকালে সামাজিক প্রহসনের অভিনয় করত তারা। বাংলার যাত্রাগানের এইটাই হলো সবচেয়ে প্রাচীন রূপ এবং যাত্রাকথার উৎপত্তিও এই অভিনয়সহ শোভাযাত্রা ও প্রদক্ষিণ থেকে হয়েছে। কালীগড় বা কেলেগড়ের নীলমণি কলু এই শোভাযাত্রার সর্বশেষ উল্লেখযোগ্য অভিনেতা। নীলমণি দৈবজ্ঞ আচার্যের বেশে গ্রামবাসীকে নতুন বছরের পঞ্জিকার ফলাফল শোনানোর নাম করে বিচিত্র সব ছড়াগান ও বক্তৃতা শোনাত। বিগত বছরের গ্রাম্য ও পারিবারিক কীর্তিকাহিনী অবলম্বন করে সরস বিদ্রুপাত্মক ছড়া ও গান রচনা করা হতো এবং ভবিষ্যতের ইঙ্গিত থাকত তার মধ্যে। গ্রামের সকল শ্রেণীর লোক, বিশেষ করে অন্যায়কারী ও অপরাধীরা দৈবজ্ঞ আচার্যবেশী নীলমণিকে ভয় করত। কারণ বছরের প্রথম দিনে নতুন পঞ্জিকার সংবাদ জ্ঞাপনের সময় নীলমণি যে কারো মুখ চেয়ে কথা বলতো না, কথা সকলেরই জানা ছিল। অভিনয় কলার মাধ্যমে গ্রাম্য সমাজের সমালোচনার এই প্রাচীন প্রথা নীলমণির মৃত্যুর পর জিরাট থেকে একরকম
লুপ্ত হয়ে গেছে। জিরাট স্টেশনের পশ্চিম দিকে মাইলখানেক দূরে পাটুলি গ্রাম। এই অঞ্চলের মধ্যে পাটুলি সবচেয়ে প্রাচীন গ্রাম। বর্ধমান জেলায় আরেকটি গ্রাম আছে পাটুলি নামে। এ নামের কারণ কি? সেকালের সংস্কৃতি কেন্দ্র পাটলিপুত্রের নামের অনুকরণে এই রকম নামকরণ করা হয়েছে কিনা ভাববার বিষয়। হুগলি জেলার এই পাটুলি গ্রামের মঠবাড়িটি প্রাচীন। মঠবাড়ি নাম থেকে মনে হয় এই বংশের পূর্বপুরুষ শৈব সাধক ব্র্যাকেটে বা বৌদ্ধতান্ত্রিক ব্র্যাকেট ক্লোজড ছিলেন। সাধনার স্থানে মঠ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে এই পরিবারের বাড়ি আজও মঠবাড়ি বলে পরিচিত। মঠবাড়িতে যে দুর্গাপূজা হয় তাতে দুর্গামূর্তির 2টি হাত মাত্র বাইরে প্রকট থাকে, বাকি 8টি হাত পিছনে লুকানো থাকে। তাছাড়া দুর্গার দক্ষিণে কার্তিক ও বামে গণেশ থাকে। সন্ধি পূজা হয় না। যে রাতে অষ্টমী সেই রাতে অর্ধরাত্রি পূজা হয়। পূজায় পাঁঠা বলি হয় এবং বলির পরে তৎক্ষণাৎ পাঁঠাটি ছাড়িয়ে তাকে টুকরো টুকরো করে কেটে মাসকলাই দই দূর্বা মিশিয়ে চতুষ্কোটি যোগিনীদের উৎসর্গ করা হয়। শোনা যায় ঘোর তান্ত্রিক আচারে একদা পূজা হতো এবং পূজায় নরবলিও দেওয়া হতো। এখন পিটুলির নরপুত্তলিকা বলি দেওয়া হয়। মঠবাড়ির দেবী মঠের মা বলে পরিচিত। হুগলি জেলার এ অঞ্চলে গঙ্গার পশ্চিম তীরবর্তী কোনো গ্রামে ধর্ম ঠাকুরের কোনো অস্তিত্ব কোথাও দেখা যায় না। পাটুলি গ্রামের পাশে মুন্ডখোলা নামে একটি গ্রাম আছে। এই গ্রামে ধর্ম ঠাকুরের একটি প্রাচীন স্থান আছে। দেবোত্তর সম্পত্তিও আছে ধর্ম ঠাকুরের নামে। ধর্ম ঠাকুরের সেবায়েত দুলেরা, তাদের উপাধি বোধক। বোধক উপাধির উৎপত্তি ও তাৎপর্য বিশেষভাবে প্রণিধেয়। বৌদ্ধ কথা বোধক হয়েছে কি? ধর্ম ঠাকুরের চৈত্র গাজন হয়, কিন্তু বিশেষ উৎসব হয় মাঘ মাসের শুক্লা দ্বিতীয়া থেকে শ্রী পঞ্চমী পর্যন্ত। এই ধর্মপূজায় যে মেলা হয় তা এই অঞ্চলের সবচেয়ে বড় মেলা এবং ধর্মের জাত বলে পরিচিত। বহু দূরের গ্রাম থেকে সকল শ্রেণীর লোক ধর্মের জাতে যোগদান করতে আসে।